আচ্ছা, আপনিও কি জোরে, জোরে দাঁতে ব্রাশ করছেন, দাঁত মাজছেন এবং ভাবছেন এতে দাঁত খুব ভালো পরিষ্কার হচ্ছে? তাহলে আপনি কিন্তু দাঁত পরিষ্কার না, উল্টে আপনার দাঁতকে নষ্ট করছেন। আজ জানবো কেন জোরে ব্রাশ করলে দাঁতের পক্ষে ক্ষতিকারক এবং সঠিক ব্রাশিং টেকনিকটাই বা কি? নমস্কার, আমি ডক্টর অতুল পাখিরা ফ্রম তারকনাথ স্মাইল এভিনিউ অ্যান্ড ডেন্টাল ক্লিনিক। আসলে ৯০% মানুষই আমাদের সোসাইটিতে মনে করেন, অনেক মানুষই এরকম মনে করেন যে যদি আমরা দাঁতে ব্রাশ খুব ভালো করে একটা শক্ত ব্রাশ নিয়ে যদি জোরে, জোরে খুব ভালোভাবে জোরে, জোরে ব্রাশ করি, অনেকক্ষণ ধরে ব্রাশ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁত খুব ভালো পরিষ্কার হয় বা আমাদের দাঁতের কোনো রকম প্রবলেম আসে না। এটাই বোধহয় সঠিক ব্রাশিং টেকনিক। আসলে কিন্তু ঘটনাটা সম্পূর্ণভাবে আলাদা। তার কারণ কি? আমরা যখন খুব জোরে, জোরে ব্রাশ করি, যদি আমরা একটা মডেলের সাহায্যে দেখি, এখানে একটা মডেল দাঁতের এবং এটা একটা ব্রাশ। আমি যদি খুব জোরে, জোরে এরকমভাবে ব্রাশ করতে থাকি, একটা শক্ত ব্রাশের সাহায্যে এরকমভাবে খুব জোরে, জোরে ব্রাশ করতে থাকি, ২ মিনিটের জায়গায় ৫ মিনিট সময় দিয়ে। এতে কি প্রবলেম হয়? এতে এই যে ব্রাশ করার সময় আমাদের দাঁতের মাড়ির মধ্যে একটা প্রেশার তৈরি হচ্ছে। তো মাড়ি ক্ষয়ে যেতে পারে ১ নম্বর প্রবলেম এবং ২ নম্বর প্রবলেম, একটা খুব শক্ত ব্রাশের সাহায্যে আমি যদি খুব জোরে অতিরিক্ত সময়ের জন্য ব্রাশ করি, সেক্ষেত্রে দাঁতের এনামেল ক্ষয়ে যেতে পারে। তাহলে এই দুটোই একটা সমস্যা। এক তো মাড়ি ক্ষয়ে যাচ্ছে, গাম রিসেসশন যেটাকে বলা হয়ে থাকে এবং ২ নম্বর হচ্ছে কি না দাঁতের এনামেল চলে যাচ্ছে। এর ফলে কি হয়? দাঁতের সেনসিটিভিটি অনুভূত হয়, শিরশিরানি অনুভূত হয় এবং মুখ ঠিকঠাকভাবে পরিষ্কারও হলো না। তো সঠিক ব্রাশিং টেকনিকটা কি? সঠিক ব্রাশিং টেকনিক হলো আপনাকে একটা সফট ব্রাশ বা আল্ট্রা সফট ব্রিসেলওয়ালা ব্রাশ ইউজ করতে হবে। যেন এই ব্রাশের ব্রিসেলগুলো খুব নরম হয়। এই ব্রাশের ব্রিসেলগুলো খুব একটা শক্ত হলে হবে না। এবং ব্রিসেলগুলো যখনই বেঁকে যাচ্ছে ৬ মাস, ১ বছর, ১.৫ বছর, ১ বছর ইউজ করার পরে নরমালি যখন এই ব্রিসেলগুলো বেঁকে যাচ্ছে, তখন কিন্তু আপনাকে এই ব্রাশটা চেঞ্জ করতে হবে। এবার এই ব্রাশটা দিয়ে সঠিক ব্রাশিং টেকনিকটা কি? সঠিক ব্রাশিং টেকনিক হলো আপনি ব্রাশটাকে কিন্তু এরকমভাবে ধরবেনই না। এই যে এইভাবে সমানভাবে ধরবেনই না। আপনার ব্রাশটা ধরা উচিত এরকমভাবে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। যখন আমি দাঁতটা ব্রাশ করছি। তাহলে কিভাবে ধরলাম আমি? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রাশটাকে ধরলাম। ধরে পিছনের দিকে ৪টে ৫টা স্ট্রোক স্লোলি জেন্টলি। তো যখন আমি ওপরের দাঁতটা ব্রাশ করছি, এরকমভাবে নিচের দিকে হেলানো আছে ব্রাশটা দেখতে পাচ্ছেন। এতে করে কি হচ্ছে? গামস বা মাড়ির ওপর কিন্তু কোনো রকম ক্ষতি হচ্ছে না। ব্রাশটা লাগছে না। তাহলে মাড়ির রিসেসশন হচ্ছে না। আর যেহেতু আমি স্লোলি ব্রাশটা করছি, সেক্ষেত্রে কিন্তু জেন্টলি ব্রাশটা করছি, সেক্ষেত্রে কিন্তু আমার দাঁতের এনামেলও ক্ষয়ছে না। সেম ভাবে একটু ওপরের দিকে করে নিচের দাঁতটা আমি কিন্তু ব্রাশ করলাম। এবার এইটা জাস্ট একটা ৪টে ৫টা স্ট্রোক, সেম ৪টে ৫টা স্ট্রোক। আবার সামনের দিকে চলে এলাম। ৪টে ৫টা স্ট্রোক, নিচের দিকে করে এদিকে ৪টে ৫টা স্ট্রোক। তো আপনি চাইলে এরকম ভাবেও করতে পারেন। এবং সেম ভাবে এদিকে ৪টে ৫টা স্ট্রোক, এদিকে ৪টে ৫টা স্ট্রোক জেন্টলি। এরপর আপনি আপনার অক্লুসাল সারফেস যা বাইটিং সারফেসটাকেও হালকা ক্লিন করতে পারেন এরকম ভাবে। ওকে? পিছন দিকেও সেম ভাবে এরকম ভাবে একটু পরিষ্কার করতে পারেন হালকা ব্রাশের সাহায্যে। তো সবসময় মনে রাখবেন জোরে ব্রাশ করা বা শক্তভাবে ব্রাশ করা এটা কিন্তু সমাধান না। সমাধান কিন্তু স্মার্ট ব্রাশিং এ, শক্ত বা জোরে ব্রাশিং করার মধ্যে না। এবং ইভেন অনেকে আরেকটা জিনিসও প্রবলেম কোথায় আসে? যেমন টুথপেস্ট মানুষ কিভাবে নেয়? টুথপেস্ট মানুষ নেয় হচ্ছে সবসময় এটা একটা টুথপেস্ট যেমন ধরুন আমি নরমালি একটা স্যাম্পল টুথপেস্ট ইউজ করছি এখানে। তো টুথপেস্ট মানুষ অনেকেই নেয় হচ্ছে এরকমভাবে টুথপেস্টটাকে নিয়ে নিল। এরকমভাবে টুথপেস্টটাকে নিয়ে নিল। এতে কি হচ্ছে আপনি যখনই এতটা বেশি পরিমাণে একটা ব্রাশের মধ্যে এতটা বেশি পরিমাণে একটা টুথপেস্টকে এরকমভাবে নিয়ে নেবেন, তখন কিন্তু ব্রাশিং করার শুরুতেই দেখবেন সিঙ্কের মধ্যে টুথপেস্টটা পড়ে যাচ্ছে। বেসিনের মধ্যে টুথপেস্টটা পড়ে যাচ্ছে। তো আননেসেসারিলি টুথপেস্টটাও ওয়েস্ট হচ্ছে। তো কখনো টুথপেস্ট নেয়ার নিয়ম এইটা না। টুথপেস্ট নেওয়ার সবসময় নিয়ম হচ্ছে এইরকম ভাবে। এতে করে কি হলো? টুথপেস্টটা দাঁতের ব্রাশের যে ব্রিসেল, এই ব্রিসেলের ভেতরে ঢুকে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে দিয়ে ভালোভাবে ব্রাশ করতে পারবেন। এই টুথপেস্টটা কিন্তু নিচের দিকে পড়ে যাবে না, সিঙ্কে পড়ে যাবে না, নষ্ট হবে না। তাহলে আমরা কি জানলাম? এক ব্রাশিং টেকনিক কি? সঠিক ব্রাশিং টেকনিক হলো হালকা নরম ব্রাশ ইউজ করে সফটলি জেন্টলি ব্রাশ করা এবং ব্রাশটাকে এরকমভাবে ধরার জায়গায় একটা অ্যাঙ্গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু ক্যারাচে করে ধরা। এবং ২ নম্বর কি জানলাম? ব্রাশের মধ্যে মাজনটাকে এরকমভাবে না নিয়ে ব্রাশের মধ্যে মাজনটাকে এরকমভাবে নিন। এতে ব্রিসেলের ভেতরে মাজনটা পৌঁছে যাচ্ছে। এতে করে কিন্তু মাজনটা নষ্ট হয় না। এবং
আরেকটা জিনিস যেটা সাধারণ মানুষ অনেক মানুষই ভুল করে থাকেন এবং আমাদের চেম্বারে ক্লিনিকে এসে প্রতিদিনই আমরা এরকম পেশেন্ট দেখে থাকি। যে মানুষকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে, "আমি প্রতিদিনই ডাক্তারবাবু ব্রাশ করি, তারপরেতেও আমার দাঁতে এই প্রবলেম আসছে। কেন আসছে এই প্রবলেমগুলো?" এবার আমি যখনই জিজ্ঞেস করি যে, "আপনি প্রতিদিন কখন ব্রাশ করেন স্যার বা ম্যাডাম?" তো উনার তরফ থেকে প্রশ্ন আসে, জবাব আসে যে, "আমি তো প্রতিদিন সকালে উঠে ব্রাশ করি।" আমি জিজ্ঞেস করি, "রাতে ব্রাশ করেন?" উনি বলেন, "না।" এবার আপনি লজিক্যালি একটা জিনিস ভাবুন। আমরা সারাদিন কিছু না কিছু খাবার খাচ্ছি। সকালে খাবার খেলাম। সকালে উঠে আপনি ব্রাশ করে নিলেন। খুব ভালো অভ্যাস। এরপর আপনি সকালের লাঞ্চ নাস্তা খেলেন। দুপুরবেলা কিছু একটা খেলেন বা মিড মর্নিং এ কিছু একটা স্ন্যাকস খেলেন। সন্ধ্যেবেলা কিছু খাবার খেলেন। রাত্রেবেলা কিছু খাবার খেলেন। এবার পুরো খাবার কিছু খাবারের কিছু কোনা obviously আপনার দাঁতের মধ্যে আটকাবে এই জায়গাগুলোতে বা দাঁতের মধ্যে কোনো জায়গায় খাবার আটকাচ্ছে। একটা প্লাক তৈরি হচ্ছে, একটা খাবারের একটা লেয়ার তৈরি হচ্ছে। আপনি নরমাল কোনো জিনিস খাবার খাওয়ার পর নরমালি যদি এরকমভাবেও একটু দেখেন, দেখবেন যে নখের মধ্যে কিছু একটা জিনিস আসছে। এটা খাবারের একটা স্তর দাঁতের মধ্যে আটকাচ্ছে। ইভেন এইখানেতে খাবারের কিছু কেমন অংশ আটকে থাকছে, থেকে যাচ্ছে। এবার খাবারের কোনো অংশ যখনই দাঁতের মধ্যে আটকে থেকে যাচ্ছে, তখনই সেখানে কি হচ্ছে? ব্যাকটেরিয়াল accumulation হচ্ছে। ব্যাকটেরিয়াল accumulation থেকে আপনার দাঁতে প্লাক তৈরি হচ্ছে, ক্যালকুলাস তৈরি হচ্ছে, টার্টার ফরমেশন হচ্ছে। ইভেন খাবার অনেকদিন ধরে ফেঁসে রয়ে গেলে দুটো দাঁতের মাঝখানে আটকে থেকে গেলে, তাহলে সেক্ষেত্রে ওখানে ব্যাকটেরিয়া accumulation হতে ক্যাভিটি তৈরি করতে পারে বা দাঁতের পোকা যেটাকে আমরা বলি, এরকম অনেক রকম সমস্যা আছে। কিন্তু আপনি যদি এর পরিবর্তে প্রতিদিন রাতে একবার করে ভালোভাবে ব্রাশ করেন তাহলে ভাবুন, সারাদিন আপনি খাবার খেলেন, রাতে একবার খুব ভালোভাবে ব্রাশ করে নিলেন বা একটা মাউথ ওয়াশও ইউজ করলেন তার সাথে, তো আপনার দাঁতটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেল। এরপর আপনি যখন রাতে শুতে যাচ্ছেন, তখন দাঁতের মধ্যে কোনো খাবার আটকে নেই, কোনো প্রবলেম কিছু নেই, ব্যাকটেরিয়াল accumulation কিছু নেই। তো আপনি আরামসে শুচ্ছেন। তো আপনার দাঁতটা ক্লিন থেকে যাচ্ছে। কিন্তু আপনি সকালে ব্রাশ করার জন্য কি হচ্ছে? সারাদিন খাবার আটকাচ্ছে, সারারাত জিনিসটা পড়ে আছে, আপনি রেস্ট নিচ্ছেন, আর ব্যাকটেরিয়া নিজের কাজ করছে, আপনার দাঁতকে ড্যামেজ করছে। তাহলে এই ৩ টে জিনিস মনে রাখবেন। ব্রাশিং হার্ড না, ব্রাশিং স্মার্ট। সেকেন্ডলি কি? মাজনটাকে এরকমভাবে নেবেন না। মাজনটাকে নিন এরকমভাবে। ৩ নম্বর পয়েন্ট কি? ইফ ইউ ব্রাশ ওয়ান্স, ইউ নিড টু ব্রাশ এট নাইট। যদি আপনি দিনে একবার ব্রাশ আইডিয়ালি আপনি দুবার ব্রাশ করুন। সকালে একবার ব্রাশ করুন, ইভেন ব্রেকফাস্টের পর ব্রাশ করতে পারেন। রাতে ব্রাশ করা ইজ ম্যান্ডেটরি। সো যদি আপনি একবারই ব্রাশ করতে চান দিনে, তাহলে সেটা সকালে না। তাহলে সেটা আপনাকে রাতে ব্রাশ করতে হবে। এই ধরনের ইনফরমেটিভ তথ্য পাওয়ার জন্য তারকনাথ স্মাইল এভিনিউকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে ভালো লাগলে ভিডিওটিকে ইনফরমেটিভ ভিডিওটিকে ভালো লেগে থাকলে প্লিজ আমাদের পাশে থাকার জন্য একটি লাইক করুন। চ্যানেলটিকে শেয়ার করুন যারা আপনার মতোই এরকম ভুল ধারণায় বিশ্বাসী যে জোরে ব্রাশ করছেন বা জোরে ব্রাশ করলে দাঁত বেশি পরিষ্কার থাকে। এরকম যারা বিশ্বাস করেন আপনার ফ্যামিলি মেম্বার বা বন্ধুদের সাথে চ্যানেলটিকে শেয়ার করুন এবং